দিস ইজ এ কাইন্ড অফ ট্যাকি অ্যারিথমিয়া, তাই তো? অ্যারিথমিয়া আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়া আর একটা হচ্ছে ব্র্যাডি অ্যারিথমিয়া, তাই তো? ট্যাকি মানে কি? হার্ট রেট 100-র বেশি, ব্র্যাডি মানে হার্ট রেট <60, তাই তো? আর একটা জিনিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পড়ানোর আগে যেটা তোদের জানতে হবে সেটা হচ্ছে সাইনাস রিদম কাকে বলে? সাইনাস রিদম মানে কি বল? মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা হচ্ছে সেটা এসএ নোডে অরিজিন হবে, ভায়া এভি নোড বান্ডেল অফ হিজ পার্কিনজি ফাইবার দিয়ে লেফট অ্যান্ড রাইট বান্ডেল ব্রাঞ্চ যেটা আছে সেটা দিয়ে তারপর পার্কিনজি ফাইবার হয়ে স্প্রেড হবে, দ্যাট ইজ নর্মাল সাইনাস রিদম। এবার এটা যদি না হয়, মানে অ্যাপার্ট ফ্রম এনি ডেভিয়েশন ফ্রম দিস পাথওয়ে অর দিস সাইনাস রিদম ইজ কল্ড অ্যারিথমিয়া, ঠিক আছে? এবার অ্যারিথমিয়া ক্যান বি অফ টু টাইপস, that it can be tachyarrhythmia or bradyarrhythmia. So tachyarrhythmia আমরা কত ভাগে ভাগ করতে পারি? So these are tachyarrhythmia, okay? Sinus, it can be sinus tachycardia, it can be atrial flutter, atrial fibrillation. টার্ম গুলো তোদের মানে একটু অন্যরকম মনে হতে পারে, নাও শুনতে পারিস, পরে প্রত্যেকটা টপিক তোদের ডিসকাশন করা হবে, কিন্তু এখানে তোদের মানে এই প্রফে তোদের এই শুধু atrial fibrillationটাই আসে, অন্যগুলো বেশি জানতে হবে না, শুধু নামগুলো জানলেই হবে, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কোশ্চেন আসে, ক্লিনিক্যাল কোশ্চেন আসতে পারে, বা বলতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ডিফাইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্যাথোফিজিওলজি কি আছে অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা 10 নম্বরের একটা কোশ্চেন আছে। সো দিস ইজ এ টাইপ অফ ট্যাকিঅ্যারিথমিয়া, it is a part of tachyarrhythmia. It can be tachyarrhythmia, can be sinus tachycardia, atrial flutter, atrial fibrillation. It can be atrial tachycardia, it may be focal or multifocal, or supraventricular, that is AV junction, AVRT or AVNRT, ventricular tachycardia, ventricular fibrillation, ঠিক আছে? নামগুলো শুধু মনে রাখ। ব্র্যাডিকার্ডিয়ার মধ্যে কি হতে পারে? সাইনাস ব্র্যাডি হতে পারে, সিক সাইনাস সিনড্রোম, এভি ব্লক হতে পারে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অ্যান্ড কমপ্লিট হার্ট ব্লক, একটোপিক, অ্যাট্রিয়াল একটোপিক, ভেন্ট্রিকুলার একটোপিক অ্যান্ড বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে? এর মধ্যে আজকের টপিকটা হচ্ছে তোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা বললাম তোর, দিস ইজ নর্মাল সাইনাস রিদম অরিজিনেটিং ফ্রম এসএ নোড, ট্রাভার্সিং ভায়া এভি নোড অ্যান্ড দেন বান্ডেল অফ হিজ অ্যান্ড বান্ডেল ব্রাঞ্চ, দেন পার্কিনজি ফাইবার, ঠিক আছে? So this is supraventricular tachycardia occurs due to disorganized and uncoordinated atrial activation. Consequently, that leads to ineffective atrial contraction. মানে কি হচ্ছে, কন্ট্রাকশনটা ঠিকঠাক হবে না। এখানে অ্যাকচুয়ালি কি হয়, যখন প্যাথোজেনেসিস পড়াবো বুঝতে পারবি। নর্মালি অ্যাট্রিয়াল এসএ নোড থেকে এভি নোডে যখন যায়, তখন কিছু ইম্পালস এসএ নোড থেকে অ্যাট্রিয়ামকে অ্যাক্টিভেশন করবে, প্রথমে রাইট অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন হবে, দেন লেফট অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন হবে, সেটা সেল টু সেল স্প্রেড হয়, সেল টু সেল স্প্রেড হয়ে এসএ নোড থেকে অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশন হয়। তো এখানে কি হয়, ইটসেলফ অ্যাট্রিয়ার মধ্যে একটা ফোকাস তৈরি হয়, ঠিক আছে? দ্যাট ক্যান বি ডিউ টু এনি ইনজুরি, প্রিভিয়াস ইনজুরি, কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল, তার জন্য ওখানে একটা ফোকাস তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যাট্রিয়াম থেকে কোনো একটা ইম্পালস, একটোপিক ইম্পালস অরিজিন হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য কি হচ্ছে, অ্যাট্রিয়ামটা নিজের মতো কন্ট্রাকশন হচ্ছে, মাঝে মাঝে এভি নোড দিয়ে ভেন্ট্রিকলকে একটা করে ইম্পালস দিচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ইফেক্টিভ কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়াম. So this is definition, by definition it is supraventricular kind of tachycardia due to disorganized and uncoordinated atrial activation and leads to ineffective atrial contraction with irregular ventricular rate that is determined by AV conduction. এইটা মানে কি, মানে হচ্ছে অ্যাট্রিয়াল রেটটা অনেক বেশি, তার সঙ্গে কি হচ্ছে, কিছু কিছু অ্যাট্রিয়াল ইম্পালস ভেন্ট্রিকলে যাচ্ছে ভায়া এভি নোড। এবার এভি নোডে কতটা ইম্পালস অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে ভেন্ট্রিকুলার রেটটা, ঠিক আছে? ভেন্ট্রিকুলার রেট কত হবে তার উপর। সো দিস ইজ ডেফিনেশন। সো হাউ টু ক্লাসিফাই দিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? ইট ক্যান বি প্যারাক্সিসমাল। প্যারাক্সিসমাল মানে কি, মাঝে মাঝে হবে, মাঝে মাঝে স্পন্টেনিয়াসলি অর বাই ইন্টারভেনশন it will subside, ঠিক আছে? So if this last less than 7 days, we can call it paroxysmal atrial fibrillation. Persistent কখন বলবো, যখন it sustain more than 7 days, 7 দিনের বেশি এটা পারসিস্ট করছে এবং এটা স্পন্টেনিয়াসলি সাবসাইড করছে না, it subsides with some intervention. It may be pharmacological or it may be some
ইলেকট্রিক্যাল কিছু আমাদের ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো পরে বলছি তার জন্য, ঠিক আছে। ইট মে বি লং স্ট্যান্ডিং পারসিস্টেন্ট। লং স্ট্যান্ডিং পারসিস্টেন্ট কখন বলবো? যখন it will sustain for more than 1 year, okay, and last permanent atrial fibrillation. So this is the classification of atrial fibrillation. Paroxysmal, if it last less than 7 days, যদি 7 দিনের বেশি হয় সেটাকে আমরা বলবো persistent. Long standing persistent, if it persists more than 1 year, and another is permanent, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা বুঝে গেল? So what are the causes? কেন হয় atrial fibrillation? There are some risk factor and some etiology. What are the risk factors? It can be modifiable and non-modifiable. কিছু modifiable risk factor আছে, কিছু non-modifiable risk factor আছে। Non-modifiable কোনগুলো? First is age. Atrial fibrillation is a disease of elderly, okay. যে পেশেন্টের এজ বেশি, more than 60 years, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পাবো। So aging is a factor. Genetics, some family history is there. যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে তার জন্য হতে পারে, and it is more common in male gender than female. So these are non-modifiable risk factor. Among modifiable risk factor, it can be cardiac or non-cardiac, ঠিক আছে। Among cardiac causes, most common are heart failure, coronary artery disease, vascular disease, and some valvular heart disease, okay. And among non-cardiac cause, most common is hyperthyroidism or thyrotoxicosis, ঠিক আছে। কিছু কিছু অনেক সময় thyrotoxicosis পেশেন্ট atrial fibrillation নিয়ে প্রেজেন্ট করে। So these are the most common causes. Apart from that, it can be diabetes, hypertension, pericarditis or myocarditis, okay, and some chest infection or COPD. So these are risk factor and etiology of atrial fibrillation. And other risk factors are there, that is binge alcohol drinking, smoking, obstructive sleep apnea. These may also cause atrial fibrillation, ঠিক আছে, বোঝা গেল এগুলো? So among most common causes, it is among cardiac causes, valvular heart disease, heart failure, and myocardial infarction. Among non-cardiac causes, it is thyrotoxicosis or hyperthyroidism, ঠিক আছে। So pathophysiology, যেটা বলছিলাম, প্যাথোফিজিওলজি কি হয় অ্যাকচুয়ালি, এখানে একটা ফোকাস তৈরি হয় কোনো একটা অ্যাট্রিয়ামের মধ্যে ডিউ টু প্রিভিয়াস ইনসাল্ট। আগে কোনো একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছিল, তার জন্য একটা একটোপিক ফোকাস তৈরি হয়েছে অ্যাট্রিয়ামের মধ্যে। সেখান থেকে মাঝে মাঝে সেখান থেকে একটা ডিসচার্জ ইম্পালস বেরোচ্ছে। তার জন্য কি হচ্ছে, যদি এটা একটোপিক ফোকাস থেকে হয়, দ্যাট লিডস টু প্যারাক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। তারপর কি হবে, এটা আস্তে আস্তে যখন সেই ফোকাস থেকে কোনো একটা ইম্পালস বেরোবে, সেখানে ছোট ছোট সার্কিট তৈরি হয়, দ্যাট ইজ কল্ড মাইক্রো রিএন্ট্রি, ঠিক আছে। তো যদি মাইক্রো রিএন্ট্রিটা উইথ সাম ট্রিগারিং ফ্যাক্টর যদি হয়, তখন দ্যাট লিডস টু পারসিস্টেন্ট এফ, দ্যাট ইজ লাস্টিং মোর দ্যান 7 days, ঠিক আছে। আর যদি মাইক্রো রিএন্ট্রি যেটা হচ্ছে সেটা স্পন্টেনিয়াসলি হয়, মানে উইদাউট এনি ট্রিগারিং ফ্যাক্টর, দ্যাটস লিডস টু পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। বোঝা গেল এটা? মানে প্রিভিয়াস কোনো ইনসাল্টের জন্য সেখানে একটা একটোপিক ফোকাস তৈরি হলো, সেই ফোকাসটা মাঝে মাঝে ডিসচার্জ করছে, সেখান থেকে মানে অ্যাপার্ট ফ্রম নর্মাল সাইনাস রিদম, যখন অ্যাট্রিয়ামটা অ্যাক্টিভেশন হচ্ছে ফ্রম দিস একটোপিক ফোকাস, তখন সেটা আলাদা করে একটা ইম্পালস দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, অ্যাট্রিয়াটা আবার কন্ট্রাকশন হচ্ছে। প্রথমে কি হবে, সেটা একটা প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হিসেবে আমরা পাবো। তারপর সেটা যখন ফার্দার প্রোগ্রেস করবে, তখন কি হবে, সেখানে ছোট ছোট একটা রিএন্ট্রি সার্কিট তৈরি হবে, মানে নিজেই একটা পয়েন্ট অফ ফোকাসকে ঘিরে একটা কারেন্ট সেখানে ঘুরবে, ঠিক আছে। সেগুলোকে আমরা মাইক্রো রিএন্ট্রি বলি, ঠিক আছে। এবার মাইক্রো রিএন্ট্রিটা যদি উইদাউট এনি ট্রিগারিং, মানে উইথ সাম ট্রিগারিং ফ্যাক্টর হয়, লাইক সাম বিঞ্জ অ্যালকোহল ড্রিঙ্কিং অর সাম সিওপিডি আর থাইরোটক্সিকোসিস, এগুলোর জন্য যদি হয়, তখন সেটা যেটা হবে সেটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তারপরেও যদি হয় যে উইদাউট এনি ট্রিগারিং ফ্যাক্টর এগুলো একটা সার্কিটগুলো তৈরি হচ্ছে এবং সেখান থেকে ডিসচার্জ হচ্ছে, সেটাকে আমরা বলবো পার্মানেন্ট, ঠিক আছে। এটা বোঝা গেল? সো দিস ইজ প্যাথোফিজিওলজি ইজ ডিউ টু ইনক্রিজড automaticity, increase in discharge of ectopic focus, and some micro re-entry with or without some triggering factor, ঠিক আছে। এইটুকু লিখলেই যথেষ্ট। So this is triggering ectopic focus often along the pulmonary veins,
ঠিক আছে, এখান থেকে একটোপিক ফোকাসটা তৈরি হয়, দ্যাট লিডস টু paroxysmal F that starts and stops spontaneously। ঠিক আছে, paroxysmal মানে কি, নিজে থেকে স্টার্ট হবে, নিজে থেকে ঠিক হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে যখন উইথ ট্রিগারিং সাম অ্যাট্রিয়াল ইলেকট্রিক্যাল রিমডেলিং এন্ড ফাইব্রোসিস হচ্ছে, দ্যাট লিডস টু পারসিস্টেন্ট এফ। তারপর যখন এক্সটেন্সিভ অ্যাট্রিয়াল ফাইব্রোসিস হচ্ছে, দ্যাট লিডস টু লং স্ট্যান্ডিং পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। মানে যেখানে তোর অ্যাট্রিয়াল ইনসাল্ট হলো ডিউ টু সাম মায়োকার্ডিয়াল ইনফাকশন, আস্তে আস্তে সেটা ফাইব্রোসিস হয়ে যায়, সেই জায়গাটা মায়োকার্ডিয়াল টিস্যুটা ফাইব্রোসিস হয়ে যায়, তখন সেই ফাইব্রোসিস থেকে এই একটোপিক ফোকাস তৈরি হয়, এবং এই ফোকাসকে সার্কেল করে একটা তোর রি এন্ট্রি সার্কিট তৈরি হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেকানিজম। সো হোয়াট আর দ্য প্রেজেন্টেশন, কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট আমাদের কাছে? ইট ক্যান বি patient can present with us with some hemodynamic compromise. Patient comes to emergency with shock, that is hypotensive shock, patient এর কোনো পালস পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সো patient may be hemodynamically unstable or stable। যদি স্টেবল হয়, পেশেন্ট আউটডোরে আসে, তখন কি নিয়ে প্রেজেন্ট করবে? দ্যাট ক্যান প্রেজেন্ট উইথ সাম প্যালপিটেশন, দ্যাট ইজ অ্যাওয়ারনেস অফ হিজ ওন হার্টবিট। প্যালপিটেশন থাকতে পারে, সিনকোপ থাকতে পারে, যে পেশেন্ট আগে বাড়িতে পড়ে গেছিল, মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার দেখে পড়ে গেছিল, ব্ল্যাক আউট হয়ে গেছিল, দ্যাট ইজ সিনকোপ। সিনকোপ হতে পারে। আর কি হতে পারে? ডিসপনিয়া, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, অ্যান্ড পোর এক্সারসাইজ টলারেন্স। ঠিক আছে, মানে এখানে একটু কাজকর্ম করলে হাঁপিয়ে যাচ্ছে, এরকম বলবে পেশেন্ট। So these are the presentation of hemodynamically stable patient. Apart from that, patient can be asymptomatic also. ঠিক আছে, কোনো কিছুই পেশেন্টের সিমটমস নেই, ডিউরিং রুটিন এক্সামিনেশন patient in the background of some COPD or thyrotoxicosis, you are getting you just checking the pulse, that is irregular। ঠিক আছে, patient can be asymptomatic, so it can be asymptomatic patient in hemodynamically stable patient may present with palpitation, syncope, dyspnea or fatigue। ঠিক আছে, এবং আর some etiology symptoms due to etiology, if patient is sometimes having underlying cardiological কোনো প্রবলেম যদি থাকে, তাহলে সেটা পেশেন্ট যদি হার্ট ফেলিউর থাকে, হার্ট ফেলিউর সিমটম নিয়ে প্রেজেন্ট করবে, থাইরোটক্সিকোসিস এর যে আদার্স ফিচার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, বেশ। অন এক্সামিনেশন what you will get a irregular pulse। সো ইররেগুলার কি হয়? ইররেগুলার কিরকম হয়? একটা রেগুলারলি ইররেগুলার হতে পারে, একটা ইররেগুলারলি ইররেগুলার। রেগুলারলি ইররেগুলার মানে ইররেগুলারিটি কামিং ইন এ রেগুলার ইন্টারভাল। ঠিক আছে, কিন্তু এটা সেরকম হবে না। তার সাথে কি পাবি? হার্ট রেট যদি আমরা S1টা শুনি, সেটাও ইররেগুলার হবে। ঠিক আছে, আর কি হবে? যেটা হচ্ছে তোর পসিবল ইটিওলজির কোনো ফাইন্ডিংস থাকতে পারে। কি হবে? একটা কার্ডিও এম্বোলিক স্ট্রোক হতে পারে। কার্ডিও এম্বোলিক স্ট্রোক কেন হবে পেশেন্টের? মেইনলি যেটা হয় তোর লেফট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিসেসের মধ্যে এখানে তো কোনো ইফেক্টিভ কন্ট্রাকশন হচ্ছে না, তার জন্য কি হচ্ছে, সেখানে ব্লাড স্ট্যাসিস হয়, ব্লাডটা সেখানে জমা হয় এবং সেখানে একটা ক্লট ফর্মেশন হয়। সেই ক্লটটা যদি ডিসলজ করে আমাদের ব্রেনে চলে যায়, তাহলে কি হবে? একটা স্ট্রোক হবে, দ্যাট ইজ কল্ড কার্ডিও এম্বোলিক স্ট্রোক। ঠিক আছে, সো পেশেন্ট মে ম্যানিফেস্ট অ্যাজ কার্ডিও এম্বোলিক স্ট্রোক অর গ্রস left ventricular dysfunction, that is congestive cardiac failure or some vascular dementia। মানে ছোট ছোট এর আগে স্ট্রোক হয়েছিল TIA, that is called TIA, transient ischemic attack, এর আগে বারবার একটা ছোট ছোট স্ট্রোক হয়ে সেখানে কি হয়? ডিমেনসিয়া হয়ে যায়। ঠিক আছে, সো দ্যাট ইজ কল্ড ভাস্কুলার ডিমেনসিয়া। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ডিমেনসিয়া। আর কি হতে পারে? একটা সাডেন কার্ডিয়াক ডেথ। পেশেন্ট in emergency may present with sudden cardiac death without any apparent history and past history। ঠিক আছে, so these are examination findings of a atrial fibrillation, that you will get irregular pulse, irregular heart rate। আর একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে pulse deficit। what is pulse deficit? মানে হার্ট রেটটা যেরকম থাকবে, হার্ট রেট শুনছিস তুই এখানে, যতগুলো পাচ্ছিস তার থেকে পালস যদি দেখিস একসাথে, সেটা একটা গ্যাপ থাকবে। নর্মাল 10 পালস যদি গ্যাপ পাই, সেটা নর্মাল। ঠিক আছে, মানে এটা আমরা দুটো ভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে একটা হার্ট রেট আমরা দেখছি স্টেথো দিয়ে, তার সাথে হাত দিয়ে আমরা পালসটা দেখছি। যদি এটা 10-এর বেশি হয়, মানে ডিফারেন্সটা হার্ট রেট এবং পালস রেটের ডিফারেন্সটা যদি 10-এর বেশি হয়, দ্যাট ইজ কল্ড পালস ডেফিসিট, অ্যান্ড ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইউ উইল গেট এ পালস ডেফিসিট। ঠিক আছে, so these are diagnostic approach
কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো পেশেন্টকে, দ্যাট ইজ 4S স্কিম অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন. হোয়াট ইজ 4S স্কিম? স্ট্রোক রিস্ক, সিমটম সিভিয়ারিটি, সিভিয়ারিটি অফ এ বার্ডেন অ্যান্ড সাবস্ট্রেট সিভিয়ারিটি. স্ট্রোক রিস্ক, স্ট্রোকের যে রিস্ক, কার্ডিও এম্বোলিক স্ট্রোকের রিস্কটা আমরা ক্যালকুলেট করবো. কেন? যেটা বললাম যে আমাদের এখানে লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিসের মধ্যে ভাস্কুলার থ্রম্বোসিস হয়, স্ট্যাসিস হওয়ার জন্য সেটা কার্ডিও এম্বোলিক স্ট্রোক হিসেবে প্রেজেন্ট করতে পারে. তো স্ট্রোকের রিস্কটা কতটা সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে. কিভাবে করব? তার জন্য একটা স্কোরিং সিস্টেম রয়েছে, দ্যাট ইজ কল্ড চ্যাডভাস স্কোরিং সিস্টেম. ঠিক আছে? And symptom severity, you have to check if it is patient is asymptomatic, mild, moderate or severely symptomatic. Severity of a burden, that is paroxysmal, if it is paroxysmal, persistent, long standing, persistent or permanent, and substrate severity, that is comorbidities and risk factor. ঠিক আছে? এটা পরে বলছি চ্যাডভাস স্কোরিং সিস্টেম. This table is from latest ESC guidelines. We can approach as care. This is called care approach. Okay, C for comorbidity and risk factor management. So what যেগুলো risk factor আছে সেগুলো আমরা ম্যানেজ করব. That is hypertension, heart failure, obese, obstructive sleep apnea, alcohol intake, diabetes mellitus, and avoid stroke and thromboembolism risk. That is calculation of Chadvius scoring system. ঠিক আছে? Next is reduce symptom by rate and rhythm control, and E for evaluation and dynamic reassessment. ঠিক আছে? This is care approach for atrial fibrillation. So one ECG, what will we get? কি পাবো ECG তে? এরকম একটা ইররেগুলার ট্যাকিকার্ডিয়া থাকবে, কারণ এটা হচ্ছে তোর ট্যাকিয়ারিথমিয়ার একটা পার্ট. তো ট্যাকিকার্ডিয়া পাবো কিন্তু এটা ইররেগুলার হবে. দ্যাট ইজ ইন্টারভ্যাল বিটুইন আর আর ওয়েভ ইজ ইররেগুলার. ঠিক আছে? ইররেগুলার একটা আর আর ইন্টারভ্যাল পাবো, তার সাথে হচ্ছে পি ওয়েভ কোনো থাকবে না. কেন পি ওয়েভ থাকবে না? পি ওয়েভটা কেন পাই আমরা? নর্মাল ইসিজিতে পি ওয়েভ কেন পাই? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য. এখানে তো কোনো ইফেক্টিভ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে না. দ্যাটস ওয়াই উইল নট গেট এনি পি ওয়েভ, বাট দ্যার ইজ সাম আনডিউলেশন. এটাকে আমরা আনডিউলেশন বলি. দ্যাট ইজ ছোট 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 ওয়েভ পাওয়া যাবে. দ্যাট ইজ কল্ড ফিব্রিলেটরি ওয়েভ. ঠিক আছে? সো উই ক্যান গেট a fibrillatory wave, irregular QRS interval and no P wave. ঠিক আছে? That is the ECG findings. বোঝা গেল ECG এটা? This is the same. দেখ এখানে ট্যাকিয়ারিথমিয়া রয়েছে, irregular RR interval, and there is no P wave, no definitive P wave, and apart from that there is inferior wall MI, that is ST segment elevation in 2, 3 and AVF. ঠিক আছে? So this is inferior wall MI with atrial fibrillation. Here also there is left ventricular hypertrophy and atrial fibrillation. So heart rate is irregular and no P wave. This is the same. এখানে দেখ হার্ট রেটটা ইরেগুলার রয়েছে, তার সাথে কোনো পি ওয়েভ নেই. এরকম পেলেই ইউ ক্যান ডায়াগনোজ অ্যাজ atrial fibrillation. ঠিক আছে? So what are the diagnostic workup? Patient presents with this kind of symptoms. On examination we are getting irregular pulse deficit is there, and we may get frank heart failure or other symptoms of etiology. How to approach for diagnosis and treatment? কি করব? একটা ইসিজি একটা হলো, আর কি করতে পারি? একটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে. কেন? থাইরোটক্সিকোসিসের জন্য একটা atrial fibrillation হতে পারে. কমপ্লিট সিবিসি, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট দেখতে হবে, তার সাথে একটা ইকো করতে হবে অ্যান্ড এক্সরে করতে হবে. দিস আর দ্য মিনিমাম. ঠিক আছে? এক্সরে কেন? এক্সরেতে কি পাবো আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের? যদি হার্ট ফেলিওর থাকে তাহলে হার্ট ফেলিওর সিমটমসগুলো পাবো, সায়েন্সগুলো পাবো. ঠিক আছে? কার্ডিওমেগালি থাকতে পারে, কোনো পালমোনারি ইডিমা থাকতে পারে. ইকোতে কি পাবো? ইকো কেন করা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের? মেনলি হচ্ছে তোর লেফট অ্যাট্রিয়াল কোনো অ্যাপেন্ডিসের মধ্যে কোনো ক্লট আছে কিনা. আইডিয়ালি আগের দিন বলেছিলাম দু ধরনের ইকো হয়, একটা হচ্ছে ট্রান্সথোরাসিক আর একটা হচ্ছে আরেকটা কি ট্রান্স ইসোফেজিয়াল. সো এখানে ট্রান্স ইসোফেজিয়াল ইকো করতে হবে, কারণ লেফট অ্যাট্রিয়ামটা কোথায় থাকে? পস্টেরিয়রলি থাকে. সো ইসোফেগাস থেকে আমরা ওটা দেখতে সুবিধা হয় যে পেছনে কোনো ক্লট আছে কিনা. দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ডু এ ট্রান্স ইসোফেজিয়াল ইকো. ঠিক আছে? আর কি করতে হবে? এটা হচ্ছে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা এগুলো করবো. একটা এক্সরে, ইসিজি, ইকো, থাইরয়েড ফাংশন টেস্ট অ্যান্ড লিভার অ্যান্ড কিডনি ফাংশন টেস্ট. অ্যান্ড সাম সিলেক্টেড পেশেন্ট, যদি কোনো হার্ট ফেলিওরের পেশেন্ট থাকে তাহলে তার ক্ষেত্রে আমাদের বায়োমার্কার্সগুলো দেখতে হবে, ট্রোপোনিন টি অ্যান্ড প্রো বিএনপি লেভেল দেখতে হবে. যদি কোনো মনে হয় সাসপেক্টেড করোনারি আর্টারি ডিজিজ আছে,
then we have to do a coronary angiography. If you are suspecting a cardioembolic stroke, then we have to do a CT or MRI, ideally MRI. And electrophysiology EP mapping, that is electrophysiological mapping or cardiac MRI in some patients where we are evaluating the case for catheter ablation. ঠিক আছে? Our treatment approach ki rhythm control, rate control and treatment of comorbidities, and in some cases some surgical intervention, that is catheter ablation. ঠিক আছে? So this is diagnostic workup. আচ্ছা, optimize the stroke prevention by Chadvius scoring system. Rhythm control, you can control rhythm by two ways. One is DC cardioversion, that is by some electrical, আমি দেখাচ্ছি পরে, and next another is by drug, that is amiodarone. Okay. Apart from that, for rhythm control you can use dofetilide, ebutilide, this kind of drugs, antiarrhythmic drugs. For rate control we will use beta blocker, calcium channel blocker, এগুলো পড়ানো হয়েছে তোদের ফার্মাকোলজিতে। sympathomimetic drug, sympatholytic drugs পড়ানো হয়েছে। এগুলো তো প্রথম দিকে থাকে, অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ানো হয়নি, তাহলে পড়েছিস তো? ঠিক আছে। সো for rate control we can use beta blocker, calcium channel blocker or digoxin. ঠিক আছে? And risk of comorbidities, that is treat the underlying condition, and supportive care, that is lifestyle modification, psychosocial support. ঠিক আছে? So basically we have to assess the risk of cardioembolic stroke by Chadvius scoring system, and for treatment we can approach as rhythm control strategy or rate control strategy. For rate control we have to use beta blocker or calcium channel blocker along with digoxin or plus minus digoxin, and for rhythm control we can go for DC cardioversion or some drugs, that is amiodarone, dofetilide or ebutilide. ঠিক আছে? So this is Chadvius scoring system, যেটা বলছিলাম, তো কার্ডিওএম্বলিক স্ট্রোকের রিস্ক কতটা সেটা অ্যাসেস করার জন্য আমাদের এই স্কোরিং সিস্টেমটা দেখতে হবে। ঠিক আছে? কি কি প্যারামিটারস রয়েছে এখানে? C for congestive heart failure, one parameter, 1 point for each parameter. ওকে, বাট এখানে যখন এজটা মোর দ্যান 75 হচ্ছে সেখানে 2 পয়েন্টস আছে, আর একটা হচ্ছে তোর যেখানে যদি আগে কোনো প্রিভিয়াস স্ট্রোকের কোনো হিস্ট্রি থাকে সেখানে একটা 2 পয়েন্টস থাকবে। ঠিক আছে? So C for congestive heart failure, H for hypertension history, A if age is more than 75 years old, D for diabetes mellitus, and S for any previous stroke or ischemic transient attack, V for vascular disease. There is another A. This stands for age between 65 to 74 years of age, and এখানে আমরা একটা পয়েন্ট দেবো। ঠিক আছে? এখানে SC for sex category, that is female. So if the Chadvius score is more than equals to 2, we have to use oral anticoagulant. Okay, and if it is 0 or 1 we don't have to use any oral anticoagulant. ঠিক আছে? এটা বোঝা গেল Chadvius scoring system। শর্ট নোট আছে অনেক সময়, তখন তোকে এই প্যারামিটারগুলো লিখতে হবে, কোনটার কি পয়েন্টস রয়েছে। এখানে দুটো জিনিস মনে রাখবি, এজ যদি মোর দ্যান 75 ইয়ার ওল্ড হয় তাহলে এখানে আমার দুটো পয়েন্ট এখানে চলে আসছে, দ্যাট ইজ we have to use oral anticoagulant. One exception is there, কি যদি কোনো একটা সিভিয়ার মাইটাল স্টেনোসিসের পেশেন্ট থাকে বা কোনো তোর প্রস্থেটিক ভালভ আগে থেকে লাগানো আছে, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করব, কিন্তু সেখানে দুটো ভাগ হয়। একটা হচ্ছে তোর মানে নিউয়ার যেগুলো ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট আছে, দ্যাট ইজ রিভারক্সাবান, এপিক্সাবান, সেগুলো আমরা ইউজ করতে পারবো না, সেখানে আমাকে ওয়ারফারিন ইউজ করতে হবে। ঠিক আছে? এটা হ্যাজব্লিড স্কোর। হ্যাজব্লিড স্কোরটা কি জন্য ইউজ করা হয়? আমরা যেখানে ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করছি সেখানে তার আগে আমাকে দেখতে হবে পেশেন্টের ব্লিডিং রিস্ক কতটা। অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করলে কি হবে? ব্লিডিং হতে পারে, এটা ব্লিডিং রিস্ক। সেই ব্লিডিং রিস্কটা অ্যাসেস করার জন্য আমাদের এই স্কোরিং সিস্টেমটা দেখতে হবে। হ্যাজব্লিড স্কোর, হ্যাজব্লিড স্কোরটা দেখে নিস। এখানে কি হচ্ছে? H for hypertension, A for any abnormal liver function, S that is stroke history, B for bleeding, any prior bleeding is there or not, L for labile INR on warfarin, E for elderly patient more than 65 years of age, and D for drugs, that is antiplatelet. So if Hasbleed score is more than equals to 3, we have to closely monitor the patient. If you are using warfarin, we have to check INR. Okay, international randomized trial. কত হচ্ছে? এটা যদি INR যদি more than equals to 3 হয় তাহলে, আর প্লেটলেট কাউন্ট যদি তোর less than 50,000 হয় তাহলে this is the
contraindication for oral anticoagulant. ওকে, এই সব কন্ডিশনগুলো থাকলে আমরা ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে পারবো না। তার সাথে দেখতে হবে তোকে হ্যাজব্রিড স্কোরিং সিস্টেম। এখানে যদি মোর দেন ইকুয়ালস টু 3 আমরা পাই তাহলে we have to closely monitor the patient by INR and P time, that is prothrombin time. ঠিক আছে, কি কি ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা ইউজ করতে পারি? ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ ওয়ারফারিন। ঠিক আছে, another is newer oral anticoagulant, that is factor 10A inhibitor, that is rivaroxaban, apixaban, endoxaban, and another is direct thrombin inhibitor, that is dabigatran. If we are using warfarin, we have to monitor by INR and we have to keep INR between 2 to 3. ঠিক আছে, কেন ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট কেন দিই আমরা এই পেশেন্টের? এখানে যেটা বলছিলাম, ডিউ টু লস অফ অ্যাট্রিয়াল কন্ট্রাকশন অ্যান্ড অ্যাট্রিয়াল ডাইলেটেশন there is stasis of blood and clot formation in the left atrial appendages. That's why we have to use oral anticoagulant if Chadwick scoring system is more than equals to 2. ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? তো কাদের ক্ষেত্রে আমরা ওয়ারফারিন ইউজ করব আর কাদের ক্ষেত্রে NOAC ইউজ করব, নিউয়ার ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, except two condition যেটা বললাম। if patient is having severe mitral stenosis or patient is having some prosthetic valve, we have to use warfarin. Okay, we can't use NOAC, newer oral anticoagulant. Apart from that, in each and every cases we have to use newer oral anticoagulant, that is rivaroxaban, apixaban or endoxaban or direct thrombin inhibitor, that is dabigatran. ঠিক আছে, so now rhythm control and rate control strategy. কাদের ক্ষেত্রে আমরা রিদম কন্ট্রোল করব? রিদম কন্ট্রোল মানে কি, রিদমটা ইররেগুলার হচ্ছে সেটা আমাকে একটা সাইনাস রিদমের মধ্যে আনতে হবে। রেট কন্ট্রোল মানে কি, এ পেশেন্টের রেট কত হয়, মোর দ্যান 150 টু 250 এর মধ্যে থাকে, তারও বেশি হতে পারে, অনেক সময় তারও বেশি হয়। তো আমাকে একটা রেটটা কন্ট্রোল করতে হবে। অ্যানাদার স্ট্র্যাটেজি ইজ রিদম কন্ট্রোল। তো কাদের ক্ষেত্রে আমরা রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি করব, কাদের ক্ষেত্রে রেট কন্ট্রোল? ঠিক আছে, জেনারেলি যেগুলো দেখা হয় যে কোনো ইয়ং পেশেন্ট এবং সাম রিভার্সেবল কজ অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, লাইক পেশেন্ট ইজ হ্যাভিং সাম থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, রিদম কন্ট্রোল মানে রিদম কন্ট্রোলটাকে টার্গেট করবো যে রিদমটা আমরা জানি নর্মাল সাইনাস রিদমে আসে। ঠিক আছে, সো উই ক্যান অ্যাপ্রোচ অ্যাজ টু ওয়েজ। যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, ঠিক আছে, তাহলে কি হতে হবে, আমাদের এমার্জেন্সিতে পেশেন্ট এলো, পেশেন্ট দেখলি পেশেন্ট শকে রয়েছে, উই হ্যাভ টু গিভ এমার্জেন্সি সিনক্রোনাইজড ডিসি কার্ডিওভার্সন। ঠিক আছে, কিভাবে হয় এটা কিভাবে দিতে হয় আমি বলছি পরে। নেক্সট এখানে হচ্ছে তোর হিমোডাইনামিক্যালি যদি স্টেবল পেশেন্ট হয়, উই ক্যান ইউজ ড্রাগ or pharmacological cardioversion or electrical cardioversion, that is by synchronized DC cardioversion. And if it is duration is less than 48 hours, we can do transesophageal echo, but it is not mandatory. But if the duration of atrial fibrillation is more than 48 hours, we have to do a transesophageal echocardiography to rule out any left atrial thrombus. ঠিক আছে, কোন একটা পেশেন্ট এমার্জেন্সিতে এলো, পেশেন্টের হিমোডাইনামিক্যালি আনস্টেবল এবং এরকম পাচ্ছি যে পেশেন্ট ইয়ং পেশেন্ট, কোনো রিভার্সেবল কজ হতে পারে, সেখানে আমাদের এমার্জেন্সি ডিসি কার্ডিওভার্সন করতে হতে পারে। আর যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল হয় তাহলে দুটো ওয়েজে করতে পারি, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন and another is DC cardioversion, that is elective. So we have to check the duration of atrial fibrillation. যদি more than 48 hours হয়, we have to rule out left atrial thrombus by a transesophageal echocardiography. ঠিক আছে, so this is DC synchronized DC cardioversion কিভাবে করা হয়। এটা একটা মেশিন আছে ডিসি শক দেওয়ার জন্য, দুটো প্যাড থাকে আমাদের এখানে। ঠিক আছে, এখানে you have to sedate the patient. First of all, you have to sedate the patient, press the synchronize button, apply jelly over the pads and set the charge in 200 joule. Okay, and do synchronized DC cardioversion by applying this pad like this. এখানে একটা দিতে হবে, এখানে বুঝেছিস? So this is in emergency situation you have to do DC cardioversion if patient is hemodynamically unstable. Another pharmacological approach for rhythm control is amiodarone. This is class 3 antiarrhythmic drugs, and what are the doses? 150 milligram over 10-minute bolus dose. Then we have to give 360 milligram over 6 hours by infusion, and then 540 milligram over 18-hour infusion. এটা কি করে? Increase refractoriness of myocardium. ঠিক আছে,
So this is the rhythm control strategy. If patient is hemodynamically unstable, we have to do emergency DC cardioversion. If it is hemodynamically stable, we can go for IV amiodarone, or we can do elective DC cardioversion. We have to check the duration of atrial fibrillation. If it is more than 48 hours, we have to rule out the left atrial thrombus by some transesophageal echocardiogram. ঠিক আছে? This is surgical approach, that is catheter ablation. মানে যে জায়গাটায় ফাইব্রোসিস হয়ে গেছে, জেনারেলি কি হয় বিটুইন দ্য পালমোনারি ভেন্স, সেই জায়গাটা তোর ক্যাথেটার দিয়ে মানে ওই জায়গাটা অ্যাবলেট করে দিতে হবে, ঠিক আছে? So this is surgical approach, but before catheter ablation you have to do a electrophysiological mapping, that is EP mapping, ঠিক আছে? রেট কন্ট্রোল কাদের ক্ষেত্রে করব? যাদের ক্ষেত্রে রিলেটিভলি older age group of patient and irreversible cause of atrial fibrillation, ঠিক আছে? রিদম কন্ট্রোল কোথায় বললাম? যেগুলো ইয়ং পেশেন্ট এবং যেখানে দেখছি আমরা atrial fibrillation-এর কজটা রিভার্স করা যাবে, লাইক কোনো থাইরোটক্সিকোসিস হয়েছে, কিন্তু যেখানে আমরা এল্ডারলি পেশেন্ট পাচ্ছি এবং সেখানে কোনো ইররিভার্সিবল কজ অফ atrial fibrillation আছে, সেখানে আমরা রেট কন্ট্রোল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। সো কিভাবে কি করতে পারি? এখানে আমরা বিটা ব্লকার দিতে পারি, আইভি বিটা ব্লকার, মেটোপ্রোল অর এসমোলাল দেওয়া যায়, অথবা ওরালি হচ্ছে তোর মেটোপ্রোল, বিসোপ্রোল, কার্বিডোলাল অর নেবিভোলাল উই ক্যান ইউজ, এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজেম অর ভেরাপামিন অ্যান্ড ডিকক্সিন উই ক্যান ইউজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর একটা জিনিস কি করা যায়, যেখানে হচ্ছে তোর এভি নোড তোর complete epinodal block with catheter ablation and implantation of a permanent pacemaker, ঠিক আছে? catheter ablation করলাম, তারপর হচ্ছে কমপ্লিট এবিটা ব্লক করে দিলাম। কি হয় অ্যাকচুয়ালি এখানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু ভেন্ট্রিকুলার আমাদের যদি ভেন্ট্রিকুলার রেট খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট কম্প্রোমাইজ হবে, স্ট্রোক ভলিউম কমে যাবে, তখন পেশেন্ট শকে চলে যাবে। তো যখন কি হয় তোর এভি নোডের কোনো ব্লকেজ থাকে না, অ্যাট্রিয়াল যে রেটে কন্ট্রাক্ট করছে 250 রেটে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন করছে, সেই রেটে যদি ভেন্ট্রিকাল কন্ট্রাক্ট করে তাহলে তো পেশেন্ট সার্ভাইভ করবে না, ঠিক আছে? তখন কি করা হয়, এভি নোডটাকে পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হয় এবং একটা পার্মানেন্ট পেসমেকার বসানো হয়। দিস ইজ দ্য লাস্ট রিসর্ট, ঠিক আছে? তো দিস ইজ দ্য টেবিল ফ্রম লেটেস্ট ইএসসি গাইডলাইন্স, কি যদি প্যারক্সিসমাল এফ হয় তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব পেশেন্ট। ইফ ইট ইজ প্যারক্সিসমাল এফ, উই হ্যাভ টু চেক ফর রেট, দ্যাট ইজ রেস্টিং হার্ট রেট লেস দেন 110 বিটস পার মিনিট, এটা হচ্ছে আমাদের টার্গেট, 110-এর নিচে রাখতে হবে হার্ট রেট, ঠিক আছে? উই ক্যান ইউজ বিটা ব্লকার অর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডিগক্সিন। কোথায় কোনটা ইউজ করব? যদি হার্টের কন্ডিশন ভালো থাকে, মানে ইজেকশন ফ্র্যাকশন যদি লেস দেন 40% হয়, মানে এটা কার্ডিয়াক কোনো প্রবলেম রয়েছে, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি রয়েছে, দেন উই হ্যাভ টু ইউজ বিটা ব্লকার অর ডিগক্সিন। আর যদি হার্ট খুব ভালো থাকে, ইজেকশন ফ্র্যাকশন মোর দ্যান 40%, কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, তাহলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি অ্যালং উইথ বিটা ব্লকার অর ডিকক্সিন, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলা হয়েছে সামারি। আর একটা জিনিস কি, রিদম কন্ট্রোলের মধ্যে যদি হার্টের কন্ডিশন খুব ভালো থাকে, দ্যাট ইজ ইজেকশন ফ্র্যাকশন যদি মোর দ্যান 40% এবং মিনিমাল অর অ্যাবসেন্স হার্ট ডিজিজ থাকে, তাহলে সেখানে আমরা কি ইউজ করব? ফ্লেকানাইড অর প্রোপাফেনন, দ্যাট ইজ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, এইটা ইউজ করব। আদারওয়াইজ যদি হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, দেন উই ক্যান ইউজ অ্যামিওডারন, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেল। যদি কার্ডিয়াক কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে এবং ইজেকশন ফ্র্যাকশন লেস দেন 40% হয়, তাহলে আমাদের রেট কন্ট্রোলের জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা ইউজ করব না, সেখানে বিটা ব্লকার এবং ডিগক্সিন ইউজ করব। আর যদি স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, দেন উই ক্যান ইউজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাপার্ট ফ্রম বিটা ব্লকার অর ডিগক্সিন। অ্যান্ড এবং রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি কি হয়, যদি কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি থাকে সেখানে আমরা অ্যামিওডারনটা ইউজ করব, ঠিক আছে? এইটুকু মনে রাখলেই হবে। দিস ইজ দ্য সেম, দ্যাট ইজ পেশেন্ট উইথ পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে মোটামুটি একই জিনিস, তো রেট কন্ট্রোল এবং রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজিটা সেম, কিন্তু এখানে হচ্ছে ক্যাথেটার অ্যাবলেশন, উই ক্যান ইউজ ক্যাথেটার অ্যাবলেশন, যেখানে হচ্ছে তোর রিকারেন্স অফ এফ সিমটমস হচ্ছে, সেখানে আমরা ক্যাথেটার অ্যাবলেশনটা প্ল্যান করতে পারি। দিস ইজ দ্য পেশেন্ট উইথ পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়, আমরা খুব একটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করি না, এখানে রিদম কন্ট্রোল কিছু করা হয় না, এখানে শুধু রেট কন্ট্রোলটা করা হয় উইথ এ টার্গেট হার্ট রেট অফ লেস দেন 110, এবং সেই রেট কন্ট্রোল করে যদি পেশেন্ট ভালো থাকে, কোনো হিমোডাইনামিক কম্প্রোমাইজ না হয়, তাহলে সেটাই লাইফ লং ক্যারি অন করা হয়, ঠিক আছে? সো
we have if ejection fraction যেটা আগে বললাম যে ejection fraction যদি less than 40% হয় আমরা বিটা ব্লকার or digoxin ইউজ করব। তারপরেও যদি দেখি সেটার সিমটমস বেশি হচ্ছে then we can combine beta blocker plus digoxin, ঠিক আছে। আর যদি ejection fraction less than 40% হয় তাহলে আমরা এখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও ইউজ করতে পারি। মানে আমাদের কাছে তিনটে অপশন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার অর ডিগক্সিন। তারপরে যদি সিমটম যে কোনো একটা ইউজ করব, তারপরে সিমটমস যদি কন্ট্রোল না হয় we can combine two, ওকে। সো পার্মানেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে খুব একটা অ্যাগ্রেসিভ কিছু করা হয় না, এখানে শুধু রেট কন্ট্রোল করা হয়। আর একটা হচ্ছে তোর ক্যাথেটার অ্যাবলেশন অথবা সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি পেশেন্ট ইজ উইলিং টু ডু। আচ্ছা, এখানে একটা টেবিল যেটা আছে সেটা হচ্ছে আগে যেটা বললাম তোর যে দিস ইজ দ্য অ্যাপ্রোচ ফর কার্ডিওভার্সন। কার্ডিওভার্সন যদি পেশেন্ট প্রেজেন্ট করে উইদিন 48 আওয়ার্স তখন দেখতে হবে হিমোডাইনামিক পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল অর নট। ইফ ইট ইজ নট পেশেন্ট ইজ নট হিমোডাইনামিক্যালি স্টেবল দেন উই হ্যাভ টু গো ফর এমার্জেন্সি ডিসি কার্ডিওভার্সন, ঠিক আছে, যেটা বললাম আমি। And if it is patient is hemodynamically stable, then we have to check for OSC status, that is oral anticoagulant status, ঠিক আছে। আগে থেকে পেশেন্ট কোনো ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট খাচ্ছে কিনা। যদি পেশেন্ট ইজ অলরেডি অন ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট ফর 3 উইকস, মানে আগের 3 সপ্তাহ থেকে পেশেন্টের ওরাল মিনিমাম 3 উইকস থেকে পেশেন্টের ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট চলছে, তাহলে কি করতে হবে? উই ক্যান ওয়েট অ্যান্ড সি ফর স্পন্টেনিয়াস কার্ডিওভার্সন or pharmacological or electrical cardioversion, ঠিক আছে। আর যদি পেশেন্ট কোনো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টে নেই তখন আমাকে কি করতে হবে? ইফ উই ক্যান ওয়েট ফর কার্ডিওভার্সন, যে দেখতে হবে যে পেশেন্ট কিছু সময়ের জন্য কার্ডিওভার্সনটা আমরা হোল্ড করতে পারছি কি না। যদি করা যায় দেন we have to check for current AF symptom duration. If it is less than 24 hours we can go for electrical cardioversion, and if it is 24 or 48 hours more then we have to check for left atrial thrombus by transesophageal echocardiography, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারলি? যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয় তাহলে আমরা এমার্জেন্সি ডিসি কার্ডিওভার্সন করব। আর যদি হিমোডাইনামিক্যালি স্টেবল হয় তখন ওএসসি স্ট্যাটাসটা দেখতে হবে যে পেশেন্ট আগে থেকে কোনো ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট খাচ্ছে কিনা। যদি পেশেন্ট আগে থেকে ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট কিছু নিচ্ছে তাহলে আমরা সেটা ডিসি কার্ডিওভার্সন করতে পারবো, ঠিক আছে। তারপরে কার্ডিওভার্সন করার পরে 4 উইকস অবধি আমাদের সেটা কন্টিনিউ করতে হবে। আর যদি ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট না নেয় তাহলে সেখানে আমাকে 3 উইকস ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট দিতে হবে, একটা ট্রান্সইসোফেজিয়াল ইকো করে দেখতে হবে কোনো লেফট অ্যাট্রিয়াল থ্রম্বাস রয়েছে কিনা, তারপর কার্ডিওভার্সন করে 4 উইকস অবধি তোর ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্টটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। সো দিস আর দ্য অ্যাপ্রোচ ফর কার্ডিওভার্সন ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। So these are the management of comorbidities, that is integrated management of hypertension. We have to keep systolic blood pressure between 120 to 129 and diastolic blood pressure between 70 to 79. Optimize heart failure by using diuretics and other drugs, that is beta blocker and SGLT2 inhibitor. Effective glycemic control, weight loss. If patient is suffering from sleep apnea then management of obstructive sleep apnea, and physical activity and reduction of alcohol consumption, 3 or less drinks per week, ঠিক আছে। and management of comorbidities যেগুলো বললাম, পেশেন্টের যদি আন্ডারলাইং কোনো কন্ডিশন থাকে, দ্যাট ইজ হার্ট ফেলিওর, করোনারি আর্টারি ডিজিজ, কোনো পেরিকার্ডাইটিস, কোনো হাইপারথাইরয়েডিজম থাকে, সেই কোমরবিডিটিগুলো ট্রিটমেন্ট করতে হবে আমাদের। এটা দেখ এখানে কি আছে, 66-year-old male with severe retrosternal chest pain 1 hour for 1 hour, pulse is 150 per minute, irregular, BP is 140/70 millimeter of mercury, respiratory rate 20-22, no pedal edema, JBP is not raised, chest clear. On CVS examination S1 and S2 is irregular, no murmur. So this is atrial fibrillation. কেন? RR interval is irregular, heart rate is irregular, no P wave, ঠিক আছে। আর একটা কি আছে এখানে পেশেন্টের, যদিও এটা তোর এর সঙ্গে নয়, এভিআর এ দেখ এসটি সেগমেন্ট এলিভেশন আছে, ঠিক আছে। তার সঙ্গে এখানে V2 V3 তে এসটি ডিপ্রেশন রয়েছে, V5 and V6 also, V4 V5 and V6 also. So there is global ST segment elevation depression but ST segment elevation in AVR,
So this might be a cause of LAD obstruction, proximal LAD obstruction. LAD মানে left anterior descending artery. হার্ট ব্লাড সাপ্লাই জানিস তো হার্টের কি কি আছে? রাইট কর্নারি আর্টারি, লেফট কর্নারি আর্টারি। লেফট কর্নারি আর্টারি কি ভাগ? একটা লেফট সার্কামপ্লেক্স, একটা LAD, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং। সেখান থেকে কিছু ডায়াগোনাল ব্রাঞ্চেস আছে, ঠিক আছে। রাইট কর্নারি আর্টারি কাকে কাকে সাপ্লাই করে? ইনফিরিয়র ওয়াল, মোস্টলি রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল। LAD কাকে সাপ্লাই করে? অ্যান্টিরিয়র ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল। লেফট সার্কামপ্লেক্স কোথায় সাপ্লাই করে? ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল এন্ড পস্টেরিয়র ওয়াল, তাই তো। তার সঙ্গে কি LCX কিছু ইনফিরিয়র ওয়ালকেও সাপ্লাই করে, ঠিক আছে। তো সেই হিসাবে তোকে EMI এর ECG যখন তোদের পড়ানো হবে, ডিটেলসে আরো পড়ানো হবে। So this is 45-year-old male with dyspnea NYHA grade 2 and palpitation. NYHA class মনে আছে? একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, সেকেন্ড ক্লাসে। নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন dyspnea grading পড়ে নিস। And echo there is moderate MS, একটা valvular heart disease এর patient, in the background of valvular heart disease patient presents with some dyspnea and palpitation for last 6 months, এরকম একটা ECG কি আছে? হার্ট রেট কত বল? হার্ট রেট ইজ অ্যারাউন্ড 150-160, তাই তো। ইররেগুলার, আডার ইন্টারভাল ইররেগুলার, কোনো পি ওয়েভ নেই, কিন্তু ফিব্রিলেশন ওয়েভ আছে, ছোট 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 আনডিউলেশন রয়েছে, তাই তো। সো দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে। এটাও তাই। 62-year-old female diabetic hypertensive patient, 10 years on medication, is complaining of palpitation for 4 months. ECG shows AF, এটাও AF আছে, ঠিক আছে। ইকো ইজ নর্মাল।